আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটা পোস্ট হয়ে যাওয়ার পর সেই পোস্ট নিয়ে যখন এখনো বিতর্কে তুঙ্গে, তখন সেই পোস্টটি হ্যাকিং এর মাধ্যমে করবার প্রতিবাদ জানাতে জামায়াতে ইসলামী দলে বলে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়েছে। কারণ জামায়াতে ইসলামী বেশ একটা চাঞ্চল্যকর দাবি রোববার থেকেই করে আসছে। শনিবার ওই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর শনিবার রাতে তারা গোয়েন্দা পুলিশ ডিবিকে গিয়ে এ বিষয়ে একটা জিডি করে, অভিযোগ দায়ের করে এবং তারা বলে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে পোস্টটি করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে, সেটা তার করা নয়, বরং জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্টটি বঙ্গভবনের রাষ্ট্রপতি চুপ্পুর ভবনের একটা ইমেইল অ্যাড্রেস থেকে হ্যাকিং এর মাধ্যমে করা হয়েছে। এরপরেও এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে কিংবা গোয়েন্দা পুলিশ যাদের কাছে গিয়ে অভিযোগ জানানো হলো, তাদের কারো তরফে এটা নিশ্চিত করা হয় নাই যে সত্যি বঙ্গভবন থেকে বসে জামায়াতের আমিরের বিরুদ্ধে একটা চক্রান্ত সাজানো হয়েছে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর এমন একটা ফ্যাসিবাদী গোষ্ঠী সেখানে এখনো কাজ করছে যারা জামায়াতের আমিরের বিরুদ্ধে এমন একটা সাইবার চক্রান্ত সাজাতে পারলো। আবার জামায়াতে ইসলামী বলে আসছিল রোববার থেকেই যে এই চক্রান্তটি করেছে একটা বিশেষ দল নির্বাচনে সুবিধা করবার জন্য এবং জামায়াতের আমিরকে একটা বিতর্কের মুখে ফেলবার জন্য। তো নির্বাচনে আওয়ামী লীগ নাই, নির্বাচনে প্রেসিডেন্ট চুপ্পুর দলও নাই, তাহলে নির্বাচনে ঠিক কোন দল সুবিধা নিতে এ কাজ করলো? বিএনপি। তাহলে যদি ধরে নেই বিএনপি, তাহলে বিএনপি পন্থী কোনো সরকারি কর্মকর্তা বঙ্গভবনে বসে এই কাজটা করেছেন? বিস্ময়কর হচ্ছে, জামাত দলে বলে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হলো, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত জানায়নি যে রাষ্ট্রপতি চুপ্পুর বঙ্গভবনের কোন কর্মকর্তার ইমেল থেকে এই হ্যাকিং এর ঘটনাটি ঘটলো। এবং বাংলাদেশের পুরো সরকারি প্রশাসনে 2024-এর 5ই আগস্টের পর ব্যাপক রদবদল করা হয়েছে যাতে আওয়ামী লীগ পন্থী বা ফ্যাসিবাদের দোসর আর কোনো কর্মকর্তা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ না করতে পারেন। সেখানে কি করে বঙ্গভবনের ভেতরে এমন কোনো কর্মকর্তা কাজ করছে যিনি তার ইমেল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল হ্যাক করে ফেলে এমন একটা স্ট্যাটাস দিতে পারলে? শনিবার রাতে একটা স্ট্যাটাস প্রকাশিত হয়ে গিয়েছিল ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে, যেখানে আল জাজিরার সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান তাদের দল জামায়াতে ইসলামীর প্রধান পদে বা আমির পদে কখনো কোনো নারী আসতে পারবেন না, নারীর জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, পুরুষের জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, এই সব মন্তব্য করে এক রকমের বিতর্ক উস্কে দেওয়ার পর শনিবার আবার তার এক্স হ্যান্ডেল থেকে এমন একটা পোস্ট হয়ে যায় কর্মজীবী নারীদের নিয়ে, যেখানে বলেন তিনি নন, তার নামে পোস্ট হয় যেখানে বলা হয় যে কর্মজীবী আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। এবং সেটা শুরুই হয় এই ইংরেজিতে লেখা এই এক্স হ্যান্ডেলের পোস্টটি শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে শুরুই হয় এটা বলে যে নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত, জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যেই তখন সামাজিক মাধ্যমে ওই এক্স হ্যান্ডেলের পোস্ট ছড়িয়ে পড়ে, তীব্র সমালোচনা শুরু হয়। তারপর মধ্যরাতে গিয়ে জানায়
জানায় যে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12টা 40 মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফাইড পাতায় সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায় যে সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতে এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তারপর দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। মানে বিকালবেলা ওই পোস্টটি দেওয়া হয়, আর ওই পোস্টটি নিয়ে মধ্যরাতে গিয়ে কিন্তু জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানায় এবং ওই প্রতিক্রিয়াতেও বঙ্গভবনের নাম উল্লেখ করে না। কিন্তু রোববার এসে জামায়াতে ইসলামী অভিযোগ করে যে বঙ্গভবনে একটা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে এমন একটি ঘটনা ঘটেছে। এটা তো একটা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য সংকটজনক বিষয়, একটা স্পর্শকাতর বিষয়। কি করে সরকার বাংলাদেশের প্রধানতম দল জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সেই দলের আমিরের বিরুদ্ধে সাইবার চক্রান্ত চলছে রাষ্ট্রপতির দপ্তর থেকে, এই বিষয়টি নিয়ে কি করে মুখ খুলছে না বাংলাদেশ সরকার। অন্যদিকে দেখেন, এই যে দলে বলে জামায়াতে ইসলামী চাইলো আর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে গিয়ে হাজির হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ডিসেম্বর মাসে রয়টার্সে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে এই সরকার তাকে এমন অপমান করছেন যে তিনি ফেব্রুয়ারির পরে আর দায়িত্বে থাকতে চান না। এবং তিনি তখন বলেন যে এই অপমানের একটা নমুনা হচ্ছে যে তার যে দফতর, তার যে প্রেস অফিস, সেগুলো পর্যন্ত এই সরকার সরিয়ে নিয়েছে। তার মানে রাষ্ট্রপতির কিন্তু বঙ্গভবনে কোনো সেরকম দফতর বা আনুষ্ঠানিক যে ধরনের একটা দফতর পরিচালিত হওয়ার কথা, সেই বিষয়গুলো কিন্তু আর নাই। সেই অবস্থায় ঠিক কার সঙ্গে দেখা করতে জামায়াতে ইসলামী রওনা হয়েছে বঙ্গভবনের উদ্দেশ্যে? নাকি জামায়াতে ইসলামী এই সুযোগে আসলে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপটা সেরে আসতে চায় যে ঠিক কিভাবে রাষ্ট্রপতি চুপ্পু 12 ফেব্রুয়ারির পর ক্ষমতা থেকে সরে যাবার কথা ভাবছেন? জুলাই সনদ যখন পাশ হয়ে যাবে তখন রাষ্ট্রপতি চুপ্পু ঠিক কিভাবে নামবে? রাষ্ট্রপতি চুপ্পুর জায়গায় আরেকজন যিনি বঙ্গভবনে ঢুকবেন, সেটা যদি ডক্টর ইউনূস হন কিংবা জামায়াতে ইসলামীর মাথায় যদি অন্য কেউ থাকেন, সেটা কি করে রাষ্ট্রপতি চুপ্পু করতে পারেন? সে বিষয়ে আলাপ করতে জামায়াতে ইসলামী গেল সেখানে। নাকি রাষ্ট্রপতি চুপ্পু যদিও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতার কেন্দ্রে আনতে চান না বা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান না, তারা বেড়াতে ফিরে যেতে চান, কিন্তু ওই যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের সময়টায় কিংবা 12 ফেব্রুয়ারির পরে জুলাই সনদ নিয়ে কোনো বাড়াবাড়ি হয়ে গেলে কেউ একটা বিপ্লবের সরকার গঠনের, যেটা জামায়াতে ইসলামীর অবস্থান যে নির্বাচনের পর আলোচনায় বসবেন তারা এবং বিএনপি মিলে এবং তারপর একটা জাতীয় সরকার গঠন করতে হবে, সেটা সংবিধান সম্মত নয় বলে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁকে বসেন, আবার যদি একটা জরুরি অবস্থা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, কিংবা নির্বাচনটা যেমন সহিংস হবে বলে এমনকি যুক্তরাষ্ট্র ভাবছে, ভেবে তাদের নাগরিকদের সতর্ক করেছে যে নির্বাচনের দিনেও ভোট কেন্দ্রে ব্যাপক সহিংসতা হতে পারে, এমন কোনো ঘটনা ঘটলে রাষ্ট্রপতি কি করতে পারেন, তিনি এবং সেনাপ্রধান মিলে কোনো পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন কিনা, সেসব বিষয়ে জানতে আর জামায়াতে ইসলামী একরকম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা একরকম অন্তরীণ আছেন বঙ্গভবনের ভেতরে, যার কোনো আসলে স্টাফ নাই, যার প্রেস অফিস নাই, যার কর্মকর্তা কর্মচারী সেখানে নাই, একরকমের গৃহবন্দী দশায় যেই প্রেসিডেন্ট চুপ্পু সেখানে আছেন, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের শক্তিশালী পক্ষ হিসেবে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে ধমকে এলো না তো যে কি কি করলে তার কি কি হতে পারে আর তার সামনে কি পথ খোলা আছে? সেই বঙ্গভবনে যাওয়াটাকে একটা স্বাভাবিক চেহারা দিতে, যেন তারা সত্যি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে বঙ্গভবন থেকে, এর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে দলে দলে যাচ্ছে, এমন একটা চেহারা দিতেই বঙ্গভবন থেকে হ্যাকিং এর গল্পটা ছাড়া হলো না তো? কারণ বিবিসি বাংলা স্পষ্টত তাদের প্রতিবেদন এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের, সেখানে তারা বলছে যে
এই এক্স অ্যাকাউন্ট হ্যাক করা যায় কিনা সে প্রসঙ্গে, এবং তারপর হ্যাক করা মাত্র এত তাড়াতাড়ি আইডির নিয়ন্ত্রণ যে আবার জামায়াতে ইসলামী ফিরে পেয়ে গেল, সেটা করা যায় কিনা এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং বিবিসি বাংলা বলছে, তাদেরকে সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। কাজেই যত দ্রুততার সাথে পোস্টটা দিলেন আমিরে জামায়াত, তার এক্স হ্যান্ডেল থেকে বেশ কয়েক ঘন্টা থাকলো, বিএনপি বলে 9 ঘন্টা থাকলো, জামায়াতে ইসলামী বলে 45 মিনিট থাকলো। এই ঘন্টার পর ঘন্টা ধরে থাকবার পর মধ্যরাতে গিয়ে জামায়াতে ইসলামী বলল যে তারা তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত পেয়ে গেছে, এবং তারা এটাও বলল যে লক্ষ্য করার খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ফেরত পেয়ে গেছে। অ্যাকাউন্ট হ্যাক হলে তো ঠিক এভাবে ফেরত পাওয়া যায় না। কাজে এই পুরো ঘটনাটার মধ্যে বঙ্গভবন এলিমেন্টটা জামায়াতে ইসলামীকে এই জন্য নিয়ে এলো যে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সুস্পষ্ট বার্তা দিয়ে এলো যে কি করতে হবে তার, 12 তারিখে কোন পরিস্থিতিতে, 13 তারিখে কোন পরিস্থিতিতে তিনি কি ভূমিকা পালন করবেন, কখন তিনি সরে যাবেন। এই পুরো বিষয়টি যাতে একরকম ঘোষণা দিয়ে বঙ্গভবনে যাওয়া যায়, কিন্তু ঠিক কি কাজে তারা গেছেন তা নিয়ে আলাপ না হয় সে কারণে করা হলো। কারণ জামায়াতে ইসলামী তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো স্বীকৃতি 5ই আগস্টের পর থেকে দেন নাই। 5ই আগস্টে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন বঙ্গভবনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপে, জামায়াতের আমিরও তখন গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। কিন্তু এরপর ইউনূস সরকারের উপদেষ্টারা যেমন কোনো অনুষ্ঠানে, কোনো আনুষ্ঠানিকতায় আর বঙ্গভবনে কখনো যান নাই, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যান নাই, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও যান নাই, কোনো সাক্ষাৎ করতেও এর মধ্যে আর কখনো যান নাই। তাহলে ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? প্রতিবাদ জানাতে গেলেন, কাকে প্রতিবাদ জানাতে গেলেন? সরকারকে কেন তারা জিজ্ঞেস করছেন না বঙ্গভবনের কোন কর্মকর্তা এ কাজে জড়িত ছিলেন তা এক্ষুনি অনুসন্ধান করে বের করতে হবে, এবং সরকারের একটি এত গুরুত্বপূর্ণ দফতর থেকে এমন চক্রান্ত ঘটে যেতে পারলো তার রহস্য উন্মোচন করতে হবে, এমন কোনো দাবি তো জোরালো ভাবে জামায়াতে ইসলামীর মুখ থেকে শুনছি না। এই সব কিছুই পুরো বিষয়টিকে আরো রহস্যময় করে তুলছে। তবে জামায়াতে ইসলামী দলে বলে যে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছেন তা একরকম নিশ্চিত। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ভয় দেখাতে যাওয়ার বিষয়টা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। 1975 সালের 7ই নভেম্বর পর প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক পদে ছিলেন বিচারপতি সায়েম। তখনকার সেনাপ্রধান জিয়া তখন সেনাবাহিনীর কর্মকর্তা এরশাদ, মঞ্জুর এদেরকে নিয়ে বঙ্গভবনে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থেকে ভয় দেখিয়ে বিচারপতি সায়েমকে রাজি করিয়েছিলেন প্রধান সামরিক প্রশাসকের পদটি ছেড়ে দিতে। লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় অসময় বইয়ে সেটা বিস্তারিত বর্ণনা আছে। আবার দেখুন 11 সরকার গঠনের সময় ওয়াইনুল আহমেদ তার নিজের আত্মজীবনীতেই লিখেছেন যে তারা দুপুর 2:30টায় তিনি সেনা গোয়েন্দা কর্মকর্তাদের সহ নিয়ে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের বঙ্গভবনে, এবং তারপর 6টার সময় তাকে এই কথা রাজি করিয়ে বের হয়ে আসেন যে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন, উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন এবং বাংলাদেশে জরুরি অবস্থা জারি করবেন। কাজেই বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতিকে চেপে ধরলে যে কোনো লক্ষ্যই যে হাসিল করা যায় তার অনেক অনেক উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসের পাতায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করবো এটি মূলত কয়েকদিন আগের ঘটনা। তো এই বিষয়টি নিয়ে চিন্তা করছিলাম যে একটু আলাপ আলোচনা করা দরকার, যে হঠাৎ করে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যারা কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং লন্ডনে যারা আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতা, তাদের মধ্যে যাদের নেতৃত্বের পর্যায়ে রয়েছেন এরকম 8 জন কিংবা 10 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা, এর মধ্যে চট্টগ্রামের সিলেটের যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সহ অনেকেই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যুবলীগের এক নেতা সহ, বললাম যে 8 জন বা 10 জন, তারা
লন্ডন থেকে উড়ে গিয়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। শেখ হাসিনার সঙ্গে এভাবে ফর্মালি সরাসরি দেখা করার ঘটনা এই প্রথম, যেটি আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে, আমাদের স্থানীয় মিডিয়াতে এসেছে, আর সামাজিক মাধ্যমে তোলপাড় পড়েছে। তো কলকাতাতে যারা আছেন তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়, তারা অহরহ তার সঙ্গে দেখা করেন, কিন্তু এগুলো কখনোই সংবাদ শিরোনাম হয় না। তারপর সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, তারাও তার সঙ্গে দেখা করেন, শেখ রেহানাও তার সঙ্গে দেখা করেন, হয়তো শেখ রেহানা পরিবারের আরো অনেকেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ওয়াদের কাদের সঙ্গে হয়তো দেখা হয়েছে, জাহাঙ্গীর কবির নানক, এদের সঙ্গে তো অহরহ দেখা হয়, কিন্তু এগুলো মিডিয়াতে আসে না। এই ঘটনাটি অর্থাৎ লন্ডন থেকে যে সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন, এটা ঘটা করে মানে পেপারে আসলো কেন? আর এই সময়টাতে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন তার সঙ্গে আসলেন? কেন লন্ডনের বিরুদ্ধে নিউ ইয়র্ক আওয়ামী লীগ, তার সেটা তো আরো শক্তিশালী, তারা কেন এলো না? এবার ধরুন জার্মানির বা অল ইউরোপীয় আওয়ামী লীগ রয়েছে, তারা কেন গেলেন না? কেবলমাত্র লন্ডনে যারা আছেন, ইউকে যারা আছেন, তারা কেন গেলেন? এটাই আলোচনা দাবি রাখে, এবং এটা আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। ইলেকশন যদি হয়, নির্বাচন যদি হয়, এবং সেই নির্বাচনে যদি সবাই ভোট দিতে পারে, আওয়ামী লীগের যারা প্রার্থী, না আওয়ামী লীগের যারা ভোটার, তারা কোন প্রার্থীকে ভোট দেবেন সেই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আওয়ামী লীগ পৌঁছেছে কিনা তারা এই সফরের মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, কিন্তু আলোচনা একটু দেরি হয়ে গেল এই কারণে যে এরই মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তারেক রহমান সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি করা হলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে। আবার আমিরে জামাত তার একটি টুইট বার্তা বা এক্স হ্যান্ডেলে তার একটি বার্তা, এটি নিয়ে সারা বাংলাদেশ উত্তাল। এরপরে আল জাজিরাতে তিনি সাক্ষাৎকার দিলেন, বিভিন্ন বিষয় নিয়ে এতগুলো ঘটনা ঘটতে থাকলো একটার পর একটা। সেই ঘটনাগুলো একেবারে হট, এবং এগুলো রাজনীতির বাক পরিবর্তন করবে না, কিন্তু সমাজে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে এবং নির্বাচনের পথে যথেষ্ট বাধা সৃষ্টি করে রাখলো। ওই প্রসঙ্গগুলো এনে ভিডিও বানাতে গিয়ে এই যে মূল লাইমলাইটে আসা একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেটি কিনে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পাল্টে দিবে, তো সেটা নিয়ে আলোচনা করতে একটু দেরি হয়ে গেল। আমি মনে করি যে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের যে সাক্ষাৎ, এই সাক্ষাতের পেছনে জামাতের একটা ভূমিকা আছে আমি মনে করি। কেন? আপনারা জানেন যে বাংলাদেশে জামাতের যে ভূমিকা বা বাংলাদেশে জামাতের যে শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা এবং বুনিয়াদ, এটি সংখ্যার বিচারে অনেক বড়, কিন্তু যদি আপনি তাদের কৌশলগত পুঁজির বলেন, ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলেন, বেসিক স্ট্রাকচার বলেন, গবেষণা সেল বলেন, এবং আশ্রয় সাহারা বলেন, ওটি লন্ডন। জামাতের যখন খুব খারাপ অবস্থায় গেছে, ঠিক সেই সময়টাতে জামাত তাদের পাবলিক কর্মকাণ্ড, গবেষণা কর্মকাণ্ড সবকিছু তারা লন্ডন থেকে তারা পরিচালনা করেছে। আপনাদের অনেক হয়তো মনে আছে, হাফেজ মনির উদ্দিন ইস্ট লন্ডন মসজিদের খতিব ছিলেন, এবং লন্ডনে যারা থাকেন তারা জানেন ইস্ট লন্ডন মসজিদ এবং এটা যে খতিব সেখানে মুসলিম কমিউনিটির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ। কিংবা আপনারা জানেন যে মাওলানা আবুল কালাম আজাদ এরশাদের জামানা থেকে, মাওলানা আবুল কালাম আজাদ যুদ্ধাপরাধীর হিসাবে যাকে অভিযুক্ত করার পর যিনি পালিয়ে গিয়েছিলেন, এবং সম্প্রতি সময় তিনি এসে আবার আত্মসমর্পণ করেছেন। তো এই ভদ্রলোক মূলত জামাতের লোক, কিন্তু জামাতি বুদ্ধিজীবীর তকমা বাদ দিয়ে একজন ইসলামী স্কলার রূপে উনি এবং কামাল উদ্দিন জাফরি, এই দুজন মানুষ যেভাবে জামাতকে এগিয়ে নিয়েছিল ইন্টেলেকচুয়াল লেভেলে, পুরো এরশাদের জমানা, পুরো বিএনপির জমানাতে টেলিভিশন খুললেই আপনি দেখতে পারতেন কামাল উদ্দিন জাফরি এবং সেই মাওলানা আবুল কালাম আজাদ, এই দুজন। বাকি অন্যান্য যারা স্কলার তাদের কখনো তৈরি হয়নি। আর আমলাতন্ত্র এবং ইন্টেলেকচুয়াল লেভেলে পুরো জামাতি যে গ্রুপ, আজকের যে যা কিছু দেখেন, এদের ফাদার বলা হয় শাহ আব্দুল হান্নানকে। এবং সেই শাহ আব্দুল হান্নান যখন বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর ছিলেন এরশাদ জামানাতে, তখন থেকে তিনি জামাতকে অর্গানাইজ করছেন পুরো আমলাতন্ত্রের মধ্যে। বোঝার চেষ্টা করুন। তো সেই শাহ আব্দুল হান্নান এরশাদ জামানা থেকে আমলাতন্ত্রে মিডিয়ার যে জগৎ এবং ইসলামী প্রচার এবং প্রোপাগান্ডাতে বাংলাদেশে একদিকে সেই কামাল উদ্দিন জাফরি আর অন্যদিকে মাওলানা আবুল কালাম আজাদ ইন্টেলেকচুয়াল লেভেলে। আর মাঠে ময়দানে তারা দিলওয়ার হোসেন সাঈদীকে এখন যেভাবে তারা সেই মিজানুর রহমান আজহারিকে ব্যবহার করছেন, তখন দিলওয়ার হোসেন সাঈদীকে তারা ব্যবহার করেছেন। এবং সাঈদী সাহেব সেই ডিবির অফিসে ইন্টারোগেশনে যে কথাগুলো বলেছেন আমি এগুলো বলতে পারবো না, আই নো ইট। এনিওয়ে, তো করে তারা আগে ইসলাম, আজকে তাদের যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো তারা তৈরি করেছেন পথে ঘাটে মাঠে এরশাদের জমানা থেকে। আর এই পুরো জিনিসগুলো
বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে তারা পরিচালনা করতেন লন্ডন থেকে। সেখানে হাফিজ মনিরউদ্দিন, তিনি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিআই, কামরুদ্দিন জাফরি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিআই। পারিবারিক বন্ধন দিয়ে সব দিয়ে মানে জামাত যে অর্গানাইজটা লন্ডন থেকে করেছেন, তার প্রেক্ষিতে আজকের জামাত এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এখনো যদি ভবিষ্যতে জামাতের বিপদ আসে, তাকে আবার সেই লন্ডনমুখী হতে হবে। তো সেই লন্ডনে তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে, গুপ্ত এজেন্ট রয়েছে। সেই গুপ্ত এজেন্টরা অবাধে তারেক রহমান সাহেবের চারিদিকে ছিলেন, এখনো আছেন। এবং এদের অনুমতি নিয়ে মির্জা ফখরুল সাহেবকে, আব্দুল আল মিন্টু সাহেবকে, এদের অনুমতি নিয়ে রুহুল কবির রিজভী সাহেবকে তারেক রহমান সাহেবের দরবারে হাজির হতে হতো, বা এখনো হচ্ছে। এবং এরা কারা বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। তো এটা মানে এই যে সন্দেহটা আমি ধরা দিলাম, সেই সন্দেহটা স্বয়ং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেবের মধ্যে আছে, এবং এই বিনয়টা তারা তৈরি করেছিল লন্ডনে। একইভাবে জামাতের এই বুনিয়াদটি তারা গণভবনে ঢুকিয়ে দিয়েছেন, শেখ রেহানার বাসায় ঢুকিয়ে দিয়েছেন, এবং এখনো লন্ডনে যত রকম লোকজন রয়েছে সেখানে তারা অনেকে জামাতের হেফাজতে আছে, আর সরাসরি জামাতের হেফাজতে আছে, আর সরাসরি একেবারে দেখবেন যে ফ্রন্ট লাইনে মানে জামাতি যারা লোকজন, মানে ফ্রন্ট লাইনে যারা এখন আওয়ামী লীগের মাস্টার মাইন্ড, আওয়ামী লীগের ত্রাণকর্তার রূপে যারা হাজির হয়েছেন, তাদের অনেকের সঙ্গে তারা অনেকের জামাতের রিক্রুট, অনেকে ফ্রিডম পার্টির ছিল, মানে ফ্রিডম পার্টি তাদের শ্বশুর ফ্রিডম পার্টির নেতা, তার বাবা, আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই জামাত দ্বারা বায়াস্ট। তারা নিজেরা ছাত্র শিবির করছে সারা জীবন, এবং শেখ হাসিনাকে সারা জীবন গালাগালি করেছে, জয়কে পাগল মাগল ছাগল বলে অস্থির করে ফেলেছে, শেখ রেহানার পরিবার সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে যে সমস্ত লোকজন ফাটিয়ে ফেলেছে ছাত্র জীবনে, তারা এখন আওয়ামী লীগের সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে। শেখ হাসিনা তাদেরকে টেলিফোন করে নাকি, তারা বলে যে শেখ হাসিনা তাদেরকে সরাসরি টেলিফোন করে, আর তারা নাকি শেখ হাসিনাকে টেলিফোন করে। এই সমস্ত লোক 100% গুপ্ত সংগঠনের সাথে জড়িত। এটা শেখ হাসিনা সব লোক জানে, বিএনপির সব লোক জানে যে তাদের মধ্যে গুপ্ত সংগঠনের লোক আছে, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না। তো এই যে গুপ্ত সংগঠনের যে লোকগুলো প্লাস জামাতের যেগুলো প্রকাশ্য নেতৃবৃন্দ রয়েছেন, তারা সবাই মিলে এখন তো আওয়ামী লীগের সবচেয়ে বড় মেলাটি রয়েছে, নিউক্লিয়াসটি রয়েছে লন্ডনে। শেখ রেহানার পরিবার এবং আওয়ামী লীগের প্রায় বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ তারা এখন লন্ডনে নিরাপদ আছেন। তো তাদের মাধ্যমে জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, আবার আমি বলছি এটা কিন্তু আমার প্রেডিকশন পার্সোনালি, এটা যুক্তি বলে, এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত যে জামাতের একটা অভ্যাস আছে যে আপনি যখন ক্রাইসিস মোমেন্টে, তখন তারা আপনার সামনে সাহারা রূপে বা আশ্রয়দাতা রূপে হাজির হবে। তো সেক্ষেত্রে এখন লন্ডনে যেহেতু তাদের সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট, তাদের লয়ার রয়েছে, তাদের টাকা আছে, তাদের বাড়ি আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সিলোটি লোক আছে, আরো অনেক কিছু আছে। তো সেগুলো দিয়ে তারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোরঞ্জন করে ফেলেছে, তাদের হৃদয় জয় করে ফেলেছে। অন্যদিকে বাংলাদেশে এই যে মামলাগুলো হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, যত হত্যা মামলা হয়েছে, যত সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, সব মামলায় কিন্তু বিএনপির লোকজন করেছে। 300, 400, 500 এই মামলা নিয়ে যে বাণিজ্য হয়েছে, এবং এখনো এই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে, এর সঙ্গে জামাত জড়িত না। এটাকে জামাত করছে কি মাঠে ময়দানে আওয়ামী লীগের যে সকল ত্যাগী নেতা নেত্রী রয়েছে, যারা পলাতক, তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের পরিবারকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে আইনি সহযোগিতা দিচ্ছে, ক্ষেত্র বিশেষে অর্থ সাহায্য দিচ্ছে। এগুলো দিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের মন তলে তলে জয় করে ফেলেছে। এর প্রেক্ষিতে জামাতের সঙ্গে যদি রয়ের মাধ্যমে শেখ হাসিনার একটা সাক্ষাৎ হয়, আবার জামাতের গুপ্ত সংগঠনের যারা প্রবাসী লোকজন আছে তাদের মাধ্যমে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এবং তার মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে একটি সাক্ষাৎকার হয়, অস্বাভাবিক নয়, এটা যুক্তিযুক্ত। এর কারণ হলো আমি আগেই বললাম যে যদি এই মুহূর্তে নিউইয়র্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দিল্লিতে আসতেন, তাহলে আমি সন্দেহ করতাম না। এর কারণ হলো আমেরিকাতে জামাতের অত স্ট্রং, যাকে বলা হয় পোর্টফোলিও নেই, যেটি তাদের ইংল্যান্ডে আছে। তো তারা আসছে, আর তারা কখন আসছে? যখন নির্বাচনের সময় হাতে আছে মাত্র 10 দিন। আর এই 10 দিন যে তাদের হাতে রয়েছে, এই সময়টিতে nobody is sure what is going to happen. কেউ বলতে পারছে না কি ঘটতে যাচ্ছে। নাথিং ইজ আন্ডার কন্ট্রোল বাই এনিবডি। যখন কোনো কিছুই কারো হাতে নেই, কারো নিয়ন্ত্রণে নেই, এভরিবডি ইজ মেকিং ব্লান্ডার। সবাই ব্লান্ডার করছে, যার যার মতো আমি সবকিছু, আমার হাতে সবকিছু, আমি জিতে যাব, ওভার রেটিং সবকিছু হচ্ছে, এবং সবাই অস্থিরতার মধ্যে ভুগছে। তাহলে সে অর্থে নির্বাচন হওয়াটাও যেভাবে জরুরি, না হওয়াটা জরুরি। নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, হলেও ভালো হবে, না হলেও ভালো হবে। মানে কোনো একটা জিনিসে আপনি স্থির থাকতে পারছেন না। কেউ একটা সিদ্ধান্ত নিয়ে শতভাগ দৃঢ়তা নিয়ে, বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে যে সকল বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের একটা বিষয়ে কনক্লুশন আসা যাচ্ছে না, উপসংহার আসা যাচ্ছে না। কাজে আওয়ামী লীগের লোকজন তারা এই নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে।
আবার এই নির্বাচন যদি হয়ে যায় তাহলে তাদের ভূমিকা কি হবে, এটা নিয়েও তারা একটা মাস্টার প্ল্যান করে ফেলেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য কি চক্রান্ত করা যায় তাও তারা করছে। আবার নির্বাচন যদি সত্যিকার অর্থে ভোট দেওয়ার ক্ষমতা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যেখানে জামাতের প্রার্থীকে ভোট দিলে জামাতের প্রার্থী নির্ঘাত জয়লাভ করবে এবং সেই সকল এলাকাতে জামাত যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদের বিপদে পড়তে হবে না। কিছু কিছু এলাকা রয়েছে বিএনপির একদম ব্রুট মেজরিটি রয়েছে, যেমন ফেনীতে রয়েছে, বগুড়াতে রয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন নড়াচড়া করতে গেলে মার খাবে। কিন্তু এমন অনেক এলাকা রয়েছে যেখানে আওয়ামী লীগের ভোট যদি জামাতের সঙ্গে পড়ে তাহলে নির্ঘাত সেখানে জামাতের প্রার্থী বিজয়ী হবে। আমি যে একটা ছোট্ট উদাহরণ দিই, আমার নির্বাচনী এলাকা যেখানে জামাতের ভোট রয়েছে সাকুল্যে 30,000, নট মোর দ্যান দ্যাট। কিন্তু সেখানে যে একটা নিউট্রাল অবস্থা এখন চলছে, সেই নিউট্রাল অবস্থার মধ্যে যদি আওয়ামী লীগের অন্তত 15% ভোট, আওয়ামী লীগের ওই এলাকাতে যত ভোট রয়েছে তার 15% ভোট যদি জামাত প্রার্থীর পক্ষে পড়ে, জামাত জিতে যাবে। কাজেই জামাত প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের রাজি খুশি করার জন্য দেখা হলে তারা পা ধরবে, সবকিছু করবে। সেই কাজগুলো বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে। এবং গলাচিপি দশমিনাতে আওয়ামী লীগের ভোটাররা যদি জামাতকে ভোট দেয় তাহলে সেখানে তাদের উপর সন্ত্রাস করার মতো ওখানে শক্তি নেই। কারণ হলো ওখানে বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন জনাব হাসান মামুন, মোস্ট লিবারেল, এরকম সন্ত্রাস মারামারি কাটাকাটি করার মতো লোক তিনি নন। তো যেহেতু তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন, আর অন্যদিকে নুরুল হক নুরু সেখানে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছেন, মূল সংগঠনের সাথে তার যেহেতু ওরকম সম্পর্ক নেই, কাজেই তিনি তার যে সাংগঠনিক ক্ষমতা দিয়ে তিনি আওয়ামী লীগের লোকদের উপর যে জুলুম করবেন, অত্যাচার করবেন, এটা সম্ভব হচ্ছে না। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন কৌশলগতভাবে বেটার পজিশনে আছে এবং ওখানকার ফলাফল পাল্টে দিতে পারে। একই ঘটনা পার্শ্ববর্তী কুয়াকাটাতে, একই ঘটনা পটুয়াখালী সদরে।